ভারত বাংলাদেশ দুদেশের সীমান্ত উত্তেজনা এর প্রশমন হবে কি করে? ভারত বাংলাদেশ এই দুটি প্রতিবেশী রাষ্ট্র হাজার হাজার বছর থেকে দুটি দেশ এক দেশ ছিল। পরবর্তীতে 1947 সালে দুটি দেশ স্বাধীন হয়ে একটি পাকিস্তানের অংশ হয়, আরেকটি বৃহত্তর ভারত। তারপর 1971 সালে রক্তক্ষয়ী সংগ্রামের পর বাংলাদেশ নামে আরেকটি নতুন দেশের সৃষ্টি হয়। বন্ধুরা, আজ সেই বাংলাদেশ এবং ভারতের ঐতিহাসিক সম্পর্ক, সীমান্ত উত্তেজনা, এর প্রশমন এবং এর রিপারকেশনটা কি হচ্ছে ভারতে এবং বাংলাদেশে, সে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাই। আপনারা একটা জিনিস খেয়াল করে দেখেন, বাংলাদেশ এবং ভারত যে দুই প্রতিবেশী রাষ্ট্র, এই প্রতিবেশী রাষ্ট্রের যে লেগাসি, এই লেগাসিটা মূলত তিন ধরনের। প্রথমটা হচ্ছে ভৌগোলিক সৃষ্টি। আপনি যদি দেখেন যে প্রকৃতি এমনভাবে এই দুইটা দেশকে এমনভাবে বেঁধে দিয়েছে যে বাংলার এক পাশে লোনা জল, প্রশান্ত আমাদের বঙ্গোপসাগরের লোনা জল, তিন দিক দিয়ে ভারত ঘিরে রেখেছে এই সুজলা সুফলা শস্য শ্যামলা নদীমাতৃক এই বাংলাদেশকে। আর এক কোনায় বর্মদস্যু, যারা আমাদের জন্মের পূর্ব সময় থেকেই এই যুদ্ধ বিগ্রহের মধ্যে লিপ্ত আছে। জাতিগত দাঙ্গা, সামরিক হস্তক্ষেপ, গণতন্ত্রের ডিফিসিট, সবকিছু মিলিয়ে একটি বর্মদস্যু, আমাদের দেশে বর্মদস্যু বলে বা বর্মদষ্ট বলে এক ধরনের প্রবাদ আছে। অর্থাৎ খারাপ কিছুর তুলনা করতে হলে বার্মাকে উপমা হিসেবে নিয়ে আসা হয়। তাহলে এখন দেখেন, বঙ্গোপসাগর, আমাদের সুন্দরবন, আমাদের তিন দিক দিয়ে ঘিরে থাকা ভারত, সেভেন সিস্টার্স এবং বার্মা। এই বাংলাদেশের এই সমস্যাটি হচ্ছে ভৌগোলিকের সমস্যা। অর্থাৎ আমাদের সম্পর্ক বলেন আর সমস্যা বলেন, এটি আমরা তৈরি করিনি, ভূগোল এটি তৈরি করে দিয়েছে, প্রকৃতি এটা আমাদেরকে তৈরি করে দিয়েছে। এটাই প্রকৃতি, এটাই নেচার। আমাদের সাথে ভারতের আরো একটি সমস্যা বলেন আর লেগাসি বলেন, সেটা হলো ইতিহাস। ইতিহাসের দিকে যদি আপনি একটু খেয়াল করে দেখেন, বাংলা নামের যে প্রদেশ, বঙ্গ নামের যে প্রদেশ, তার এক অংশ ভারতে আর এক অংশ বাংলাদেশ। এই দুটি অংশ প্রাগৈতিহাসিক যুগ থেকে ভারতবর্ষের ইতিহাসে, ভারতবর্ষের অর্থনীতিতে, ভারতবর্ষের রাজনীতিতে, সমাজনীতিতে, ধর্মতত্ত্বে প্রভূত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। যার কারণে ঐতিহাসিক মেলবন্ধনে আপনি যদি দেখেন, এই বাংলা 1905 সালে একবার বঙ্গ হয়েছিল, বঙ্গভঙ্গ, যার বিরুদ্ধে রবীন্দ্রনাথ সহ তাবৎ বড় বড় বুদ্ধিজীবীরা লেখনী লিখেছেন, কথা বলেছেন। তারা বলেছিলেন, এই বাংলাকে যদি এইভাবে ভাগ করা হয়, ইতিহাসের কোনো বাঁকে গিয়ে সেই দুইটা ভাগ দুইটা দেশ হয়ে যেতে পারে। দার্শনিক চিন্তা চেতনার জন্য রবীন্দ্রনাথকে প্রণাম করি। কারণ এই রবীন্দ্রনাথ তখনই বুঝেছিলেন, বাংলা যদি একবার ভাগ হয়, ওই ভাগের যে, আপনি একটা জিনিস দেখেন, আপনার যদি একটা পাতিল যদি কোনোভাবে ফেটে যায়, কোনো একটা স্বর্ণের জিনিসও যদি ফেটে যায়, এটাকে জোড়া দেওয়া যায়, কিন্তু সময় সময়ে সুযোগ পেলে জোড়াটা ওই ভাঙা জায়গায় জোড়াটা আবার দুদিকে চলে যায়। ঠিক তেমনি ইতিহাসের ভাঙনটা এমন। বাংলায় বঙ্গভঙ্গ যে হয়েছিল এবং বঙ্গভঙ্গ রদ হয়েছিল, কিন্তু কাটা যে দাগটা, এই দাগটা কিন্তু আর মিলায়নি। যার কারণে যখন ভারত পাকিস্তান ভাগ হয়, তখন এই বাংলা এক অংশ পাকিস্তানের অংশ হলো, আর এক অংশ ভারতের অংশ হলো। অথচ বাংলাদেশ এবং ভারতের যে অংশ, এই টোটাল বঙ্গকে মিলালে 54% তখনও মুসলমান ছিল। হিন্দু মুসলমানের যে দেশ যদি হতে হয়, তাহলে বাংলাটাও কিন্তু একটা রাষ্ট্র হতে পারত। মানে সেটা মুসলমান বা হিন্দুর দেশ নয়, অসাম্প্রদায়িক চেতনায় সকল মানুষের একটি বঙ্গ দেশ। সেটি হয়নি, আমরা পাকিস্তানের অংশ হয়েছি। তারপর পাকিস্তানের অনাচার অত্যাচার এর ভিত্তিতে আমরা তাদের বিরুদ্ধে রিভোল্ট করেছি। ভারত সেখানে আমাদের পাশে বন্ধুর হাত বাড়িয়ে দিয়েছে, অর্থনৈতিক, সামাজিক যত রকমের সাহায্য, সামরিক সাহায্য, নিজেদের ভূখণ্ড ব্যবহার করার সাহায্য, সব কিছু দিয়ে, অস্ত্র দিয়ে, ট্রেনিং দিয়ে
আমাদের যোদ্ধাদেরকে সাথে নিজের সৈনিকদেরকে দিয়ে এই যুদ্ধ করে এই দেশটাকে স্বাধীন করে দিয়ে 3 মাসের মধ্যে এই বাংলাদেশ ছেড়ে একটি স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র তৈরি করে দিয়েছে। সুতরাং খেয়াল করে দেখেন, হিস্ট্রিক্যালি ইতিহাসের একটা দায়বদ্ধতা ভারত এবং বাংলাদেশ এই সম্পর্কের মধ্যে রয়েছে। অর্থাৎ কিছু সমস্যা ইতিহাস সৃষ্টি করেছে, আর কিছু সমস্যা আমরা নিজেরা তৈরি করেছি। বাংলাদেশ এবং ভারত কিছু কিছু সমস্যা তারা নিজেরা তৈরি করেছে। তাহলে আমি যে কথাটি বলতে চেয়েছি, ভারতের সাথে আমাদের যে বন্ধন, আমাদের যে সম্পর্ক, এর ভিতরে যে সমস্যাগুলো আছে তার কতক অংশ ভৌগোলিকের সৃষ্টি, আর একটা অংশ ইতিহাসের সৃষ্টি, আর কিছু সৃষ্টি করেছি আমরা নিজে। কেমন? 1971 সালে যে দেশ অকাতরে আমাদেরকে সাহায্য করেছে, সহযোগিতা করেছে, 75 সালে বঙ্গবন্ধুকে হত্যা করার পর সেই দেশ আবার তার সংবিধান বদলাইয়া ভারতমুখিতার থেকে পাকিস্তানমুখী হয়ে গেল। অর্থাৎ ওই অন্ধকার টানেলের দিকে মুখ করে মৌলবাদী গোষ্ঠী, সাম্প্রদায়িক গোষ্ঠী আবার আজান দিতে শুরু করলো, এবং এই পাকিস্তানি তথ্য আবার নিয়ে আসলো। আমরা 71-এ মানুষ ছিলাম, তার আগেও মানুষ ছিলাম। ওই 71-এর 75-এর পরে এসে আমরা নতুন করে আবার পাকি মানব হওয়ার চেষ্টা আমরা চালালাম। এই কারণে বলছি যে এই দ্বিবিধ কারণে যে আমরা কিছু কিছু সমস্যার সৃষ্টি করেছি। তারপরে ভারত পারাক্কাতে বাদ দেওয়ার ফলে বাংলাদেশের মানুষের মধ্যে কিন্তু একটা তীব্র ক্ষোভ এবং অসন্তোষ সৃষ্টি হয়েছে। কেন সৃষ্টি হয়েছে দেখেন, বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ। আমরা যখন ছোটবেলায় স্কুলে যাই আমাদেরকে বলা হয়েছে বাংলাদেশ নদীমাতৃক দেশ। তার মানে হচ্ছে নদী হচ্ছে দেশের মা। কারণ অন্ন, বস্ত্র, বাসস্থান, আমাদের যে এই 3টি বিষয়, এই 3টে বিষয়কে এই নদী এফেক্ট করে। নদীর ভাঙনে আমার বাসস্থান ভেঙে যায়, নদীর পানি না থাকলে আমার মাছে ভাতে বাঙালি হয় না, নদীর পানি না থাকলে আমার ডালে ভাতে বাঙালিও হয় না, নদীর পানি না থাকলে আমার শস্য উৎপাদন হয় না। যেই কারণে এই নদীর সাথে আমার জীবিকার সম্পর্ক, নদীর সাথে আমার জীবনের সম্পর্ক, নদীর সাথে আমার বাসস্থানের সম্পর্ক। সেই নদী বাংলাদেশ নদীমাতৃক দেশ। আর এই 54টি নদী এসছে ভারত থেকে। এই ভারতের 54টি নদী আমার দেশের অব্দি প্রবাহিত হয়েছে। উজানের দেশ ভারত, বাটির দেশ বাংলাদেশ। যার কারণে ভারতের পানির উপরে বাংলাদেশের নির্ভরতা অনেক। দিন যত যাচ্ছে ভারতের অর্থনৈতিক সক্ষমতা বাড়ছে, এবং পানিকে বহুমাত্রিক মিঠা পানির ব্যবহারের যে কৌশল সেটাও তারা আবিষ্কার করছে। ফলে বাংলাদেশ কিন্তু প্রতিনিয়ত একটা প্রেশারের মধ্যে পড়ছে। এই সমস্যাগুলো কিন্তু প্রকৃতি সৃষ্টি করেনি, এগুলো আমরা মানুষ সৃষ্টি করেছি। এখন খেয়াল করে দেখেন, এই ত্রিবিধ সমস্যার কারণে ভারতের সাথে ডিল করা সবসময় কিন্তু অত সহজ ব্যাপার না। তারপরও বর্তমানে বাংলাদেশে যে সরকার রয়েছে, তারেক রহমান যখন ক্ষমতায় আসে, ভারত কিন্তু প্রথম দিকে তার খুব উদার চিন্তা চেতনা নিয়ে তারেক রহমানের সাথে কাজ করার ইচ্ছা ব্যক্ত করেছে। কিন্তু দিন যত যাচ্ছে ভারতের সেই ইচ্ছা আস্তে আস্তে ফিকে হয়ে আসছে। কেন হয়ে আসছে দেখেন, আপনি যদি প্রাচীন ভারতবর্ষে বড় বড় রাজাদের কথা বলেন, তারা তাদের সন্তানদের জন্য পণ্ডিত ভাড়া করত, পণ্ডিত রাখত। কেউ সংস্কৃত পড়াতেন, কেউ আরবি পড়াতেন, কেউ পার্সি পড়াতেন। যেই পণ্ডিত পার্সি পড়ান তিনি আরবি পড়াতেন না, যেই পণ্ডিত সংস্কৃত পড়ান তিনি পার্সি পড়াতেন না। কারণ যার যার এক একটা গণ্ডি ছিল। ঠিক তেমনি দেখে বোঝা যেত কোন পণ্ডিতের পাণ্ডিত্য কোন দিকে। তারেক রহমান ক্ষমতায় আসার পর যেই সব লোককে তার চারপাশে ঠাঁই দিয়েছে তাদের বেশিরভাগে ভারত বিরোধী। যেমন গতকাল আমি আমার আলোচনায় বলছিলাম যে ডক্টর জাহিদ, যিনি এই তারেক রহমানের বিশেষ উপদেষ্টা, সেই তিনি দিল্লি থেকে ঢাকায় ফেরত এসছেন ইমিগ্রেশন জটিলতার কারণে বা রাগ করে। এখন এই জাহিদ কিন্তু গত 5 বছর যদি আপনি জাহিদের ফেসবুক স্ট্যাটাস চেক করে দেখেন, আপনি বুঝবেন সে একটা কট্টর ভারত বিরোধী। এই কট্টর ভারত বিরোধী যখন তারেক জিয়ার উপদেষ্টা হয়ে যায়, তারেক রহমান সাহেবের উপদেষ্টা হয়ে যায়, তখন আমাদের বুঝতে এটা বাকি থাকে না, ভারতের এটা বুঝতে বাকি থাকে না যে উনি কোন পণ্ডিত রাখে
কোন ভাষা তিনি শিখতে চাচ্ছেন? তিনি কি সংস্কৃত শিখবেন? তিনি কি ভারত প্রেম শিখবেন না ভারত বিদ্বেষ শিখবেন? তিনি ভারতের সাথে কাজ চালানো প্রকল্প শিখবেন নাকি ভারতকে কিভাবে ডাবানো যায় সেটা শিখবেন? সেই জন্য ভারত আস্তে আস্তে মানে তাদের হাল ছেড়ে দিয়েছে। ভারত এখন বুঝেছে যে এই তারেক জিয়ার যুগে কিছু হবে না। আগেও হয়নি, আগেও 10টা কষ্ট এসছে। অনুপ চেটিয়া এবং পরেশ বড়ুয়া তাদের শাসনের মানে 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত সময়ে তারেক জিয়া এবং জামাত ইসলামী সরকার যখন 4 দল নিয়েছিল, তখন এই অনুপ চেটিয়া পরেশ বড়ুয়ারা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে পাকিস্তানের মাধ্যমে অস্ত্র এনে এই দেশের উপর দিয়ে ভারতের বিচ্ছিন্নতাবাদী জঙ্গিদেরকে সরবরাহ করত। এইটা ধারাবাহিকতাটা বন্ধ হয়ে গেছিল যখন শেখ হাসিনা 17 বছর ক্ষমতায় ছিল তখন। এখন তারেক রহমান যখন ক্ষমতায় এসছে, সেই জঙ্গিদেরকে জেলখানা থেকে আবার ছেড়ে দেওয়া হয়েছে এবং সেই চোরাচালানের রাস্তাটি এখন আরো পাকাপোক্ত হয়েছে। ডক্টর ইউনূস যখন ক্ষমতায় আসে, পাকিস্তানি জঙ্গিরা বাংলাদেশে আসতে একটি লাল পাসপোর্ট হইলে আর ভিসাও লাগে না, এবং পাকিস্তান থেকে যে জাহাজ আসে আগে 2 ফোল্ডারে তাদেরকে চেক করা হতো, এখন সেই চেকটাও করা হয় না। তাহলে ভারত বুঝছে যে তার শত্রুর সাথে ভারতের শত্রু যারা, তাদের সাথে যখন দহরম মহরম মাখামাখি, তখন ভারতকে কষাস হতেই হবে। এখন বিষয়টা হচ্ছে ভারত যে স্ট্র্যাটেজিটা নিয়েছে যে কলকাতা দিয়ে অর্থাৎ পশ্চিমবঙ্গ দিয়ে পুশ ইন করছে, পুশ ব্যাক করছে, অর্থাৎ বাংলাদেশের যেই সব নাগরিক ভারতে আছে বলে ভারত মনে করে তাদেরকে পুশ ব্যাক করা হচ্ছে। বিষয়টা হচ্ছে দেখেন, পৃথিবীতে এই রকম সীমারেখা আর কয়টা দেশের আছে আমি জানি না। এই সীমারেখার 1 মিটারের মধ্যে মানুষ বসবাস করে, এই পারে বাংলা, ও পারেও বাংলা, কিন্তু এই পারটা ভারত আর ওই পারটা বাংলাদেশ। এই পাশে মুসলিম, ওই পাশে হিন্দু। অথচ বাংলাদেশের যে সীমারেখা, এই সীমারেখার সাথে কিন্তু মুর্শিদাবাদ রয়েছে, যেখানে মুসলিম সংখ্যাগরিষ্ঠ। লক্ষ লক্ষ নয়, কোটি কোটি মুসলমান কিন্তু এখনো ভারতে বসবাস করে। একক রাষ্ট্র হিসেবে সবচেয়ে বেশি মুসলমানের দেশ যদি আমি বলতে যাই, তাহলে ইন্দোনেশিয়ার পর সেটা হচ্ছে ভারত। ইন্দোনেশিয়াতে 24 কোটি মুসলমান বসবাস করে। কেউ কেউ বলেন ভারতে 24 কোটিরও বেশি মুসলমান বসবাস করে। পৃথিবীর আর কোনো দেশে একক দেশ হিসেবে এত মুসলমান বসবাস করে না। তাহলে আপনি খেয়াল করে দেখেন, ভারত শুধু হিন্দুর দেশ নয়, মুসলমানেরও দেশ। এখন আমাদের দেশ থেকে যে ন্যারেটিভটা তৈরি করা হয়, ভারত বিরোধী যে স্লোগানটা তৈরি করা হয়, এই স্লোগানের রেশ কিন্তু ভারতে গিয়ে পড়ে। আর এই ভারতে গিয়ে পড়লে মুসলমানদের উপরও যে বিচ্ছিন্নভাবে নানান ঘটনা ঘটে না, সেটা কিন্তু বলা যাবে না। এটা ঘটে, বাংলাদেশেও ঘটে, ভারতেও ঘটে। আমরা মানুষ হতে চেয়েছিলাম, আমরা হয়ে গেলাম হিন্দু এবং মুসলমান। অথচ এই দুটা জাতির ইতিহাস এবং ঐতিহ্য হাজার হাজার বছরের। এদের সভ্যতা ছিল, পৃথিবীর মানুষ যখন জঙ্গলে বনে বাদারে বসবাস করত, সেই সময়ে ভারতীয় সভ্যতা, সিন্ধু সভ্যতা, হরপ্পা এবং মহেঞ্জোদারো যে সভ্যতা, এই সভ্যতায় নালন্দা বিশ্ববিদ্যালয়ের মতো বিশ্ববিদ্যালয়ও ছিল। তাহলে খেয়াল করে দেখেন যে ভারতের এই ইতিহাস ঐতিহ্যে সমৃদ্ধ একটি দেশ, এই দুটি প্রতিবেশীর মধ্যে সৎ সম্পর্ক, ভালো সম্পর্ক থাকছে না কেন? এটাকে আমাদেরকে খুঁজে বের করা দরকার। এখন এই সম্পর্ক ভালো না হওয়ার মূল কারণ হচ্ছে আত্মায়, মনের সমস্যা, আসলে রিয়েলিটি সমস্যা নয়। কারণ ভারত থেকে বাংলাদেশ প্রতি বছর 10 বিলিয়ন ইম্পোর্ট করে, অর্থাৎ ভারত যে 10টি দেশে পৃথিবীতে সবচেয়ে বেশি রপ্তানি করে, বাংলাদেশ তাদের মধ্যে একটি। ভারতীয় মানুষ বিদেশে কাজ করে এরকম পৃথিবীর 10টি দেশের মধ্যে বাংলাদেশ একটি। তার মানে প্রতিবেশী হলেও বাংলাদেশের সাথে কিন্তু ভারতের ট্রেড, কমার্স, ইনভেস্টমেন্ট কিন্তু কম নয়। ভারত কিন্তু অনেক উদারতা বাংলাদেশকে দেখিয়েছে। 1971 সালে স্বাধীনতার পর ইন্দিরা মুজিবের মধ্যে যে সীমান্ত চুক্তি হয়েছে, ভারত কিন্তু সেই চুক্তিটি বহুদিন রেকটিফাই না করতে পারলেও এই মোদী সরকারের আমলে সেটি রেকটিফাই করে হাজার হাজার মানুষের পরিচয় ঠিক করে দিয়েছে। ভারতের সাথে আমাদের যেসব সমস্যাগুলো ছিল, গঙ্গার পানি চুক্তি, সেটা হয়ে গেছে। মমতার জন্য আমরা তিস্তার পানি চুক্তি করতে পারিনি, কিন্তু এখন মমতা নেই।
সরকার যদি, বাংলাদেশের সরকার যদি সৎ হয়, সদিচ্ছা থাকে, ভারতের সাথে যদি প্রতিবেশী সুলভ আচরণ করে, তাহলে সেই চুক্তিটিও সম্ভব। কিন্তু তা না করে সরকার যে সিগন্যালটি ভারতকে দিচ্ছে যে কট্টর ভারত বিরোধীরা তারেক জিয়ার উপদেষ্টা হচ্ছে, ফলে ভারতের কাছে একটা ব্যাড সিগন্যাল যাচ্ছে। সেই সিগন্যালের কারণেই কিন্তু ভারত তারেক জিয়ার সাথে সেই রকম সম্পর্ক তৈরি করবে কি করবে না, সেটা একটা প্রশ্নবোধক হয়ে দাঁড়িয়েছে। আর প্রতিনিয়ত বাংলাদেশ থেকে যে ভারতে শত শত মানুষ প্রতি বছর যায় কাজ করতে, এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। আমি যে গ্রামে জন্মগ্রহণ করেছি, সীমান্ত থেকে আমার বাড়ির দূরত্ব প্রায় 8 থেকে 10 কিলোমিটার। আমার গ্রামও আমি দেখেছি 1, 2, 3টি নয়, আরো বেশি পরিবারের মানুষও এই ভারতে যায়, এবং অন্তত 2-3টা পরিবার আছে যারা ভারতে বসবাসও করে। তো তাহলে আপনি খেয়াল করে দেখেন যে বাংলাদেশ এবং ভারত ট্রেডিশনালি দুইটা প্রতিবেশী রাষ্ট্র। বাংলাদেশ যদি ভারতের অখণ্ডতা রক্ষার প্রতি শ্রদ্ধাশীল হয় এবং ভারতকে অস্থিতিশীল করার জন্য চায় না, এবং পাকিস্তানের যে ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্রের গুটি হিসেবে ব্যবহার না হয়, তাহলে ভারত কিন্তু বাংলাদেশকে ব্ল্যাঙ্ক চেক দেবে যে তোমাকে আমরা পুশব্যাকও করব না, তোমাকে অশান্তিও দেব না। কিন্তু ভারত সেই নিশ্চয়তাটি পাচ্ছে না। এখন বাংলাদেশকে এটা কনফার্ম করতে হবে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে যেইভাবে আমাদের ভূখণ্ড ব্যবহার করে ভারতে হামলা চালানো যায় নাই, আমাদের ভূখণ্ড ব্যবহার করে ভারতে অস্ত্র ঢুকানো যায় নাই, আমাদের ভূখণ্ড ব্যবহার করে পাকিস্তানের তেহরিকে তালেবানকে ট্রেনিং দেওয়া যায় নাই, এটা যদি বাংলাদেশ কনফার্ম করতে পারে, বাংলাদেশে কোন সরকার থাকলেও ভারত কিন্তু সেটা চিন্তা করে না। ভারত চিন্তা করে কাজ। ভারত কিন্তু সরকার দেখে না, কর্ম দেখে। এখন আওয়ামী লীগের সাথে ভারতের ঐতিহাসিক একটা সম্পর্ক রয়েছে। এই সম্পর্কটার ভিত্তি আওয়ামী লীগ বলে নয়, এই সম্পর্কটার ভিত্তি হচ্ছে প্রধানমন্ত্রী যখন শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিলেন বা বঙ্গবন্ধু যখন ছিলেন, ভারতের এই 7টা স্টেট নিরাপদ ছিল, এবং ভারতে কোনো ধরনের চোরা কারবারির অস্ত্র যায়নি, এবং বাংলাদেশ কখনো ভারতের সীমারেখার ওপারে গিয়ে যুদ্ধ অবস্থা তৈরি করার জন্য বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করতে দেয়নি। এই ব্যবস্থাটা যদি, এই নিশ্চয়তাটা যদি তারেক জিয়া দিত, ভারত তাদের সাথেও ভালো ব্যবহার করত। কিন্তু তারেক জিয়া তো সেটা দেবেন না, সেটা সম্ভব না। এবং ভারতকে সেটা বুঝতে হবে যে তারেক জিয়া যেসব পণ্ডিত রাখে তার চারপাশে, তারা হলো কট্টর ভারত বিরোধী। ভারতকে কিভাবে কত রকমে বিপদে পালানো যায়, কিভাবে অস্থিতিশীল করা যায়, তারা নামাজ পড়ে মোনাজাত করে, সেখানেও ভারতের জন্য বদদোয়া করে। সুতরাং আপনারা বুঝতেই পাচ্ছেন ভারতের সাথে এই তারেক রহমানের সরকারের সম্পর্ক কখনো কোনো দিনই সুসম্পর্ক হওয়া সম্ভব না। তাই ভারত যে পুশ ব্যাক করছে, এটাতে দুইটা দেশের জন্য আরো অস্থিতিশীলতা বাড়তেছে, এবং ভারত এটা ইচ্ছাকৃতভাবে বুঝে শুনেই করছে। কেননা বাংলাদেশ যখন ভারত বিরোধী হবে, তখন ভারতও বাংলাদেশ বিরোধিতা দিন দিন বাড়বে। এবারের মমতার হেরে যাওয়ার একটি কারণ অনুসন্ধান করে দেখবেন যে ভারতের মানুষের মধ্যে ধারণা হয়েছে বর্তমানে বাংলাদেশে যেই শক্তি ক্ষমতায় আছে তারা ভারত বিরোধী শক্তি, এবং এই ভারত বিরোধী শক্তির সাথে মমতার একটা সম্পর্ক বা একটা কানেকশন আছে, সুতরাং মমতাকে আর রাখা যাবে না। তার মানে ভারতের মানুষের মধ্যে যে রিপারকেশনটা হয়েছে, সেটাই কিন্তু মমতাকে এবারে পরাজিত করেছে আর মোদিকে জয়লাভ করতে সাহায্য করেছে। তাই আসুন, এই দুইটা দেশের শান্তিপ্রিয় মানুষ, যুদ্ধবিরোধী মানুষ, ভাতৃপ্রতি মানুষ, বাংলাকে ভালোবাসে, বাংলা সাহিত্যকে, ইতিহাসকে, ঐতিহ্যকে ভালোবাসে, এদের সম্মিলিতভাবে আমরা এই সমাজ, এই রাষ্ট্র, এই দেশকে সাম্প্রদায়িকতা মুক্ত করে দুটি প্রতিবেশী শান্তিতে বসবাস করার পথ অন্বেষণ করি। 5 আগস্ট 2024 পরবর্তী যে রাজনৈতিক ব্যক্তিদের উত্থান ঘটেছে, তাদের প্রত্যেকটাই তো 5 আগস্ট ঘিরে একটা প্রতারণার মধ্যে দিয়ে। 5 আগস্ট বা 2024-এর জুলাই আগস্টে আন্দোলনের সূত্রপাত বলা হয়েছিল যে কোটা বিরোধী আন্দোলন, কিন্তু সেই কোটা বিরোধী আন্দোলনের আড়ালে বাংলাদেশের মানুষের, মানে কোটি কোটি মানুষের ব্রেন ওয়াশ করে তাদেরকে ধোঁকা দিয়ে দেশকে অন্য খাতে নিয়ে যাওয়া হয়েছে। মাঝখান দিয়ে শেখ হাসিনার পতনটা ইস্যু ছিল, সেই ইস্যু ধরে দেশকে আমেরিকার গোলামির দিকে নিয়ে যাওয়া হয়েছে, এবং দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব
মুক্তিযুদ্ধের ইতিহাস, আমাদের বাংলাদেশের ঐতিহ্য সবকিছুকে জলাঞ্জলি দেওয়া হয়েছে এবং তার মধ্যে দিয়ে কিছু নেতা নেত্রী উদ্ভব ঘটেছে, যেটা আমরা এনসিপির ব্যানারে এখন আমরা সামনে দেখতে পাচ্ছি। সেই মানুষগুলোর বিভিন্ন সফর, বিদেশ সফর হলে সেগুলো আলোচনায় ওঠে। আলোচনার প্রধান কারণ হয়ে ওঠে যে বিশেষ করে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের প্রবাসী নেতা কর্মীরা, এরা কেউ বিদেশ গেলেই সেখানে বাধা তৈরি করে। সেটা ডক্টর ইউনূস সহ, মাহফুজ আলম বা অন্যান্যদের, আক্তার হোসেন সহ তাদের ক্ষেত্রে ঘটেছে। এবার সংসদ সদস্য এবং এনসিপির নেতা হাসনাত আব্দুল্লাহ এবং শিবির নেতা ডাকসুর ভিপি সাদিক কায়েম লন্ডন সফর করছেন। এই লন্ডন সফরকে তারা যখন গিয়েছেন তখন তাদের পক্ষ থেকে প্রচার করা হয়েছে এটা অক্সফোর্ড ইউনিভার্সিটির আমন্ত্রণে তারা সেখানে গিয়েছে এবং লন্ডন গিয়েও তারা সেটি বলেছেন। সাদিক কায়েম তার ভিডিও বার্তাতেও বলেছেন যে এটা অক্সফোর্ড ইউনিভার্সিটির দাওয়াতে, কিন্তু রিউমার স্ক্যানার সহ বিভিন্ন গণমাধ্যম দেখেছে যে না, এটা অক্সফোর্ড ইউনিভার্সিটির কোনো দাওয়াত ছিল না। অক্সফোর্ড ইউনিয়ন একটি স্টুডেন্টদের একটি সংগঠন, এই সংগঠনকে ব্যক্তিগতভাবে পয়সা কড়ি দিয়ে একটি হল রুম ভাড়া নিয়ে সেখানে একটা অনুষ্ঠান আয়োজন করা হয়েছে এবং সেই দাওয়াত পত্রটি দেখিয়ে তারা লন্ডন গিয়েছেন। হাসনাত আব্দুল্লাহ নানান কারণে আলোচিত হয়েছেন এবং বাংলাদেশে প্রগতিশীলতা, স্বাধীনতার পক্ষের একটা বড় শক্তির ক্ষোভ এবং ঘৃণার লক্ষ্য হয়ে উঠেছিল হাসনাত আব্দুল্লাহ। আমরা গতকালকে আপনাদেরকে জানিয়েছি যে সে অক্সফোর্ড ইউনিয়নের প্রোগ্রামে গিয়ে আওয়ামী লীগ ছাত্রলীগের বিক্ষোভের মুখে পড়ে পেছনের দরজা দিয়ে পালাতে হয়। আমরা সে ভিডিও আরো দেখেছি। ভিডিওতে দেখা যাচ্ছে একেবারে হন্তদন্ত হয়ে দৌড়ের উপরে লন্ডন পুলিশ সহ হাসনাত আব্দুল্লাহকে অনেকটা চোরের মতো করে দেখেন পেছনের দরজা দিয়ে তাকে সেই অক্সফোর্ড ইউনিয়নের হল রুমের দিকে নিয়ে যাওয়া হয়েছে। এর বাইরেও বিশৃঙ্খল ঘটনা ঘটেছে, মারধরের ঘটনা ঘটেছে, ডিম নিক্ষেপের ঘটনা ঘটেছে। সেই সব ভিডিও আমাদের চোখের সামনে আছে এবং আমরা সেগুলো দেখছি এবং এক এক ভিডিওতে এক এক রকম তথ্য আসছে। আমি সুনির্দিষ্টভাবে এখন পর্যন্ত এই ভিডিও ধরে আপনাদের সামনে কোনো আলোচনা করছি না, তবে দুই পক্ষের ব্যাপক মারামারি হয়েছে, হাতাহাতি হয়েছে, সেটা প্রায় নিশ্চিত। এই সময় আমাদের সামনে খবর, লন্ডনে হাসনাত আব্দুল্লাহর সভার পাশে আওয়ামী লীগের বিক্ষোভ, ডিম নিক্ষেপ। অনুষ্ঠানে সংসদ বলেন, মানে হাসনাত আব্দুল্লাহ বলেন, আমার হাতে তো এখন কাঁচা ডিম আছে, এটা কাঁচা থাকবে না সিদ্ধ থাকবে আসলে আমি জানি না। আচ্ছা, সেখানে বলা হচ্ছে লন্ডনে এনসিপির সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ এক অনুষ্ঠান ঘিরে বিক্ষোভ দেখিয়েছেন যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতাকর্মীরা। বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ দলটির নেতাকর্মীরা জুলাই অভ্যুত্থানের নেতাকে লক্ষ্য করে ডিমও ছুড়ে মারেন। এনসিপির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহর যুক্তরাজ্য সফর উপলক্ষে এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান আয়োজন করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি ইউকে অ্যালায়েন্স। মানে টানা দুদিন বিক্ষোভ চলেছে এবং বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছে লন্ডনে। সোমবার পূর্ব লন্ডনের হোয়াইটচ্যাপেল এলাকায় ইস্ট লন্ডন মসজিদের পেছনে মায়েদা ব্যাংকোয়েট হলে অনুষ্ঠান আয়োজন করা হয়। এই ভেন্যুর পাশে দাঁড়িয়ে বিক্ষোভ দেখান আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। স্থানীয় সময় সন্ধ্যা 6টায় অনুষ্ঠানটি শুরু হওয়ার কথা থাকলেও হাসনাত আব্দুল্লাহ অনুষ্ঠানস্থলে পৌঁছান রাত 9টার দিকে। কয়েক ডজন পুলিশের পাহারায় দৌড়ে বিকল্প এক দরজা দিয়ে রেস্তোরাঁর ভেতরে ঢোকেন তিনি। আমরা এর আগে যে ভিডিওটি আপনাদেরকে দেখিয়েছি, এ সময় আওয়ামী লীগের নেতা একদম দৌড়ের উপরে, মানে মোটামুটি যান বাঁচানোর মতো দৌড়ের উপরে গিয়ে ওই হলে ঢুকেছিলেন। এ সময় আওয়ামী লীগের নেতা কর্মীরা বিক্ষোভ দেখানোর পাশাপাশি হাসনাত আব্দুল্লাহকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করলে এই সংসদ সদস্য দৌড়ে ভেতরে প্রবেশ করেন। ওই সময় বাইরের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। এনসিপি ইউকে অ্যালায়েন্স ফেসবুক পাতায় প্রকাশিত এক ভিডিওতে দেখা যায় ডায়াসের সামনে একটি ডিম দেখিয়ে হাসনাত বলছেন, বিভিন্ন প্রান্তের যেসব লীগ আছে যারা নিজেরা থাকে দৌড়ের উপরে, পালিয়ে থাকে নিজেরা, কিন্তু অন্যদেরকে বলে পালানোর জায়গা পাবে না। দৌড়ের উপরে ছিল হাসনাত আব্দুল্লাহ, সেই আবার বলছে আওয়ামী লীগকে পালানোর জায়গা পাবে না। দুনিয়ার সকল প্রান্তের পালিয়ে থাকা এসব লিগারদেরকে এই ডিমটা আমি উৎসর্গ করছি। আমার হাতে তো এখন কাঁচা ডিম আছে, এটা কাঁচা থাকবে না সিদ্ধ থাকবে আসলে আমি জানি না। নিজের মনের ক্ষোভটা একটু বোধহয় ঝাড়ার চেষ্টা করেছেন হাসনাত আব্দুল্লাহ। ডিম হাতে তার ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন, এই যে এক হাতে ডিম নিয়ে হাসনাত আব্দুল্লাহ ডিম ধরে আছেন।
আপনাদের স্পষ্ট দেখতে পারার কথা, নিজে সেই ডিম হাতে ধরে এসে বক্তৃতা দিচ্ছেন। যাক, এর আগে দুপুরে পূর্ব লন্ডনে এলএম পার্ক এলাকায় হাসনাত আব্দুল্লাহকে ধাওয়া দেওয়ার পাশাপাশি ডিম ছুড়ে মারেন সেখানকার আওয়ামী লীগ নেতা কর্মীরা। মানে দুবার ডিম নিক্ষেপের ঘটনা ঘটেছে। জুলাই আন্দোলনের এক সেমিনারে যোগ দিতে বর্তমানে লন্ডনে অবস্থান করছেন হাসনাত আব্দুল্লাহ। জুলাই আন্দোলনে এক সেমিনারে যোগ দিতে বর্তমানে লন্ডন অবস্থান করছেন সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি সাদিক কায়েম। যুক্তরাজ্যে বিভিন্ন সময়ে বাংলাদেশি রাজনৈতিক দলগুলোর এমন পাল্টাপাল্টি বিক্ষোভ হয়েছে, তবে একজন সংসদ সদস্যের সভা করা ঘিরে এমন বিক্ষোভের ঘটনা বিরলই বলে জানাচ্ছেন প্রবাসী রাজনীতিবিদরা। এক আওয়ামী লীগ নেতার কাছে প্রশ্ন ছিল, হাসনাত আব্দুল্লাহ তো সরকারের কেউ নন, তাকে নিয়ে এভাবে বিক্ষোভ কেন? জবাবে তিনি বলেন, আমরা তাকে এমপি হিসাবে না, একজন সন্ত্রাসী হিসেবে বিবেচনা করছি। হাসনাত আব্দুল্লাহ আওয়ামী লীগের লোকজনকে বলেন সন্ত্রাসী, আর আওয়ামী লীগের মানুষজন হাসনাত আব্দুল্লাহকে বলছে সন্ত্রাসী। আপনারা খেয়াল করে দেখবেন, আওয়ামী লীগের সমস্ত রাগ, ক্ষোভ, ঘৃণা, জিদ সবটাই এই এনসিপি যে দলবল আছে, এই এনসিপি দলবলের। আজকে ধরেন হাসনাত আব্দুল্লাহর জায়গায় বিএনপির যদি কোনো সংসদ সদস্য এমপি লন্ডনে যেতেন, তাহলে আওয়ামী লীগ কিরকম ক্ষোভ বিক্ষোভ করতো? যদিও ভাইরাস বিএনপি ক্ষমতায় আছে এবং বিএনপির রাত দিয়ে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ আছে, কিন্তু বিএনপি কেউ লন্ডনে গেলে এই হুলস্থুল কাণ্ডটা আওয়ামী লীগ ঘটাতো না। এটা মূলত যেটা হয়েছে যে 5ই আগস্টের সেই ছাত্র আন্দোলন বা ছাত্রদের কাণ্ড বলতে যেটা মিন করা হয়, বোঝানো হয়, এটার প্রতিকৃত এবং আওয়ামী লীগের উপরে যত অত্যাচার নির্যাতন হয়েছে সেগুলোর একটা আইকন হয়ে উঠেছিল হাসনাত আব্দুল্লাহ। আপনাদের মনে থাকার কথা, গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধমন্ত্রী আকম মোজাম্মেল হোসেনের বাড়িতে যখন আক্রমণ করা হয়, ডাকাতির চেষ্টা করা হয়, তখনও সেটাকে আওয়ামী লীগ প্রতিরোধ হিসেবে নাম দেওয়া হয়েছে। এবং যখন স্থানীয় মানুষজন প্রতিরোধ করে তুলে এই ডাকাতির যা চেষ্টা করেছিল ছাত্র জনতা নাম দিয়ে এদেরকে ঠেকানোর চেষ্টা করে, তখন হাসনাত আব্দুল্লাহরা গাজীপুরে ছুটে যান এবং গাজীপুরে ছুটে গিয়ে তারা হুমকি দেন যে কেউ এগুলোকে মব বলতে পারবে না, যে মব বলবে তাকেও পিটাইতে হবে, তাকেও ধরতে হবে, মারতে হবে। যে কারণে আওয়ামী লীগের লোকজনের রাগ, ক্ষোভ, ঘৃণার একটা বড় প্রতিকৃত এবং এই যে ডিম নিক্ষেপের মধ্যে দিয়ে তারা যে একটা ঘৃণা ছুড়ে মারছে এবং এটা দিনকে দিন, যে কারণে আমরা বলি যে আওয়ামী লীগ এবং এই এনসিপি ওয়ালারা, মানে এই ছাত্র গ্রুপটা, এরা এতটা মুখোমুখি হয়েছে, তারা দুপক্ষই জানে যে এক পক্ষ যদি থাকে আরেক পক্ষের তখন আর খাওয়া নেই। মানে দুই পক্ষই একে অপরকে প্রত্যেকে নিজেদের জীবনের জন্য হুমকি হিসাবে মনে করে এবং সেই জীবনের জন্য হুমকি হিসাবে মনে করার লক্ষণ আমরা দেখতে পাচ্ছি। ভবিষ্যতে দেশে আওয়ামী লীগ যেভাবে ফিরছে, যদি ফিরে আসে, তাহলে এই ঘটনা যে দেশের ভেতরে ঘটবে না, কারণ হাসনাতদের লোকবল সম্পর্কে সবার ধারণা আছে। ওরা ঢাকা শহরে এখন পর্যন্ত দল গঠনে প্রায় 1.5 বছর হতে গেল, তাদের সেই সক্ষমতা তৈরি হয়নি যে তারা একটা সমাবেশ করবে। ফলে আওয়ামী লীগের ভয়েরা একটু তটস্থ থাকবে এবং এই ধরনের বিচ্ছিন্ন ঘটনা ভবিষ্যতে দেশের বাইরে থেকে দেশে ঘটা শুরু হয় কিনা সেটাই দেখবার বিষয়।